আমি তখন নতুন একটা ব্যাচে পড়ানো শুরু করেছি। ক্লাসের ছাত্রদের মধ্যে রিয়ান ছিল একটু অন্যরকম, চুপচাপ কিন্তু চোখে এক ধরনের প্রশ্নবোধক গভীরতা। প্রথম কয়েকদিন আমি সেটাকে মনোযোগ বলে ভেবেছিলাম। পরে বুঝলাম ওর দৃষ্টি একটু বেশি সময় ধরে থাকে, এমনভাবে তাকায় যেন শব্দের ভেতর কিছু খুঁজছে। আমি তখনও সেটা গুরুত্ব দিইনি। শিক্ষক হিসেবে সবসময় ভদ্র দূরত্ব বজায় রাখাই অভ্যেস। কিন্তু একদিন ক্লাস শেষে যখন সবাই চলে গেল, ও থেকে গেল। বলল, ম্যাডাম, একটা বিষয়ে সাহায্য দরকার। আমি ভেবেছিলাম হয়তো কোনো পড়ার বিষয়, কিন্তু ওর কণ্ঠে এক ধরনের দ্বিধা ছিল, এমন এক সুর যা সরল নয়। আমি বললাম, বল রিয়ান, কি বুঝতে পারছ না? সে একটু হাসল, তারপর বলল, আপনি ক্লাসে পড়ান ঠিক, যেমন মানুষ বোঝা উচিত তেমনটা যদি সবাই শিখত। কথাটা শুনে আমার মনে হলো যেন কথার আড়ালে অন্য কিছু লুকানো আছে। আমি কিছু বললাম না, শুধু বইগুলো গুছিয়ে ফেললাম, কিন্তু ওর দৃষ্টি আমার দিকে রয়ে গেল, যেন কোনো উত্তর চাচ্ছে যা আমি দিতে পারি না। সেদিনের পর থেকে বিষয়টা বদলাতে লাগল। ক্লাসে পড়ানোর সময় যখন আমি বোর্ডের দিকে তাকাই, ওর চোখে দেখি এক ধরনের স্থিরতা। অন্যরা নোট নিচ্ছে, আর ও তাকিয়ে আছে এমনভাবে যেন সময় থেমে গেছে। কয়েকবার আমি সরাসরি চোখে চোখ পড়া এড়াতে চেয়েছি, কিন্তু যতই এড়াতে যাই ততই মনে হয় ওর দৃষ্টি আমার চারপাশ ঘিরে রাখছে। আমি বুঝতে পারছিলাম এটা কেবল শিক্ষকের প্রতি শ্রদ্ধা নয়, এর মধ্যে কিছু অন্যরকম আছে। একদিন আমি ক্লাসে একটা প্রশ্ন করলাম, সবাই চুপ রইল, শুধু রিয়ান উত্তর দিল। উত্তরটা সঠিক, কিন্তু বলার ভঙ্গিটা এমন ছিল যেন শব্দের নিচে কোনো গোপন মানে লুকিয়ে আছে। ক্লাসের অন্যরা হাসল, আমি হেসে এড়িয়ে গেলাম, কিন্তু মনে মনে একটু অস্বস্তি টের পেলাম। আমি নিজেকে বোঝানোর চেষ্টা করলাম হয়তো আমি বাড়িয়ে ভাবছি। কিন্তু পরের দিন যখন ও অফিস আওয়ারে এসে বলল, ম্যাডাম, আপনি একা আছেন, আমি কি আসতে পারি? তখন বুঝলাম এই দৃষ্টি আর নিরীহ নেই। তবু শিক্ষক হিসেবে দায়িত্ববোধ থেকে বলেছিলাম, এসো, বসো, পড়ার কথা বলো। কিন্তু ওর চোখে তখনও সেই নীরব চাহনি। আমি চেষ্টা করলাম পড়ার দিকে মন দিতে, কিন্তু ওর চোখে একরকম প্রশ্ন বারবার ফিরে আসছিল। আমি বুঝে গেছি সে এখন অন্য কিছু খুঁজছে। আমি কিছু বলিনি, কিন্তু মনে মনে ভয় পেয়েছিলাম, কারণ সমাজে শিক্ষক আর ছাত্রের সম্পর্ক যতটা পবিত্র ততটাই ভঙ্গুর। সেই বিকেলেই প্রথম বুঝেছিলাম কোনো দৃষ্টি কখনো শুধুই দৃষ্টি থাকে না, সেটার ভেতরেও একদিন গল্প জন্ম নেয়। আর আমি জানতাম এই গল্প যদি আমি থামাতে না পারি, তাহলে একসময় সেটা আমার নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। তারপরের সপ্তাহগুলো যেন অদ্ভুতভাবে বদলে গেল। প্রতিদিন ক্লাসে ঢোকার আগে আমার বুকের ভেতর কেমন এক চাপা অস্বস্তি কাজ করত। রিয়ান যখন সামনে বসত, তখন নিজের চোখ সরিয়ে নেওয়া আমার জন্য সবচেয়ে কঠিন কাজ হয়ে উঠত। সে কথা বললে বাকিদের থেকে আলাদা এক সুরে বলতো, আর আমি প্রতিবারই চেষ্টা করতাম যেন কোনো ভুল ইঙ্গিত না দিই। কিন্তু বুঝতে পারছিলাম ওর এই দৃষ্টিটা এখন অন্যরকম। ওর বন্ধুরাও কখনো কখনো খেয়াল করত, কারো চোখে চেনা মুচকে হাসি ফুটত, আর আমার মনে হতো এই সামান্য বদলই একদিন বড় হয়ে উঠবে। আমি একদিন ওকে একান্তে ডেকে বললাম, রিয়ান, তুমি মনোযোগ দিয়ে পড়ো, তোমার ভবিষ্যৎটা ভালো হবে, কিন্তু এই বাড়তি কথাবার্তা বা অপ্রয়োজনীয় সময় নষ্ট করো না। ও তখন নিচের দিকে তাকিয়েছিল, বলল, ম্যাডাম, আপনি কি আমার ওপর রাগ করেছেন? আমি বললাম, না, তবে তোমার চোখের ভাষা আমি বুঝি। শিক্ষক হয়েও আমি মানুষ রিয়ান, আমারও সীমা আছে। ও কোনো কথা বলল না, শুধু মাথা নুইয়ে রইল। তারপর আস্তে করে বলল, আমি চেষ্টা করব ম্যাডাম। সেই বিকেলটা আমার কাছে অদ্ভুত ছিল, যেন এক ভার নেমে এলো আবার থেকে গেল। আমি ভাবছিলাম হয়তো এখন সব স্বাভাবিক হয়ে যাবে, কিন্তু কয়েকদিনের মধ্যে কলেজে গুজব শুরু হয়ে গেল। কারা যেন বলছে আমি নাকি কারো প্রতি অতিরিক্ত সহানুভূতিশীল। আমি জানতাম নামটা রিয়ানেরই, কিন্তু কিছু বলার ছিল না, কারণ এমন কিছু ঘটেনি যা ব্যাখ্যা দেওয়া যায়। একদিন প্রিন্সিপাল আমাকে ডেকে বললেন, ম্যাডাম, আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন কেন আপনাকে ডেকেছি। আমি মাথা নেড়ে বলেছিলাম, বুঝতে পারছি, কিন্তু আমি জানি আমার দায়িত্ব কতখানি সীমায় থাকে। সেদিন রাতে বাড়ি ফিরে আয়নায় নিজের দিকে তাকিয়ে মনে হলো আমি যেন আর আগের মানুষটি নেই। মানুষ সন্দেহ করলে সত্যি বা মিথ্যা একই রকম হয়ে যায়, আর আমি ধীরে ধীরে বুঝতে পারছিলাম সমাজের চোখের দৃষ্টি কত নির্মম হতে পারে।
একসময় যে দৃষ্টিকে আমি শুধু কৌতূহল ভাবতাম, সেটাই এখন আমার নিঃশ্বাসের ভার হয়ে উঠেছে। যেদিন প্রথম শুনলাম আমার আর রিয়ানের নাম নিয়ে গুজবটা কলেজের বাইরে ছড়িয়ে পড়েছে, সেদিন বুঝলাম মানুষের মুখ বন্ধ রাখা পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ। কারণ আমি জানি আমরা কেউ কোনো ভুল করিনি, তবু কথার রেশ এমনভাবে ছড়িয়ে যায় যেন সত্যি হয়ে ওঠে। আমি ক্লাসে ঢোকার সময় ছাত্রছাত্রীরা ফিসফিস করে, রিয়ানকে দেখলেই কেউ কেউ মুচকি হাসে, কেউ চোখে প্রশ্ন ফেলে। আমি নীরব থাকি, নিজের মতো ক্লাস নিই, কিন্তু সেই নীরবতার ভেতরও একটা চাপা আগুন জ্বলতে থাকে। রিয়ান এখন আগের চেয়ে আরও সংযত। আমি বুঝতে পারি ও সব জানে, ওর চোখে কষ্ট আছে। একদিন ক্লাস শেষে ও আমার সামনে এসে দাঁড়ালো, বলল, ম্যাডাম, আপনি চাইলে আমি প্রমাণ করতে পারি যে কিছুই হয়নি। আমি তখন বললাম, প্রমাণ দিতে হয় অপরাধীর, আমি অপরাধী নই রিয়ান, তুমি নও, আমাদের প্রমাণ দিতে হবে না। কিন্তু সমাজ চায় গল্প, আর গল্পের নায়ক ভিলেন দুজনেই নির্দিষ্ট হোক, তাই ওরা বানিয়ে নেয়। আমি অনেকবার ভেবেছি এভাবে থাকা যায় না, হয়তো অন্য সেকশনে চলে যাব, কিন্তু তাতে ওর ক্ষতি হবে, তাই চুপ থেকেছি। সেই চুপ থেকেই যেন আরও অনেক কথা জমে উঠছে। আমি অনুভব করি রিয়ান মাঝে মাঝে কিছু বলতে চায়, কিন্তু থেমে যায়। হয়তো আমার চোখের দৃঢ়তা ওকে আটকে দেয়। একদিন স্টাফ রুমের সহকর্মী রুবিনা বলল, তোমার স্টুডেন্ট রিয়ান তো বেশ বিখ্যাত হয়ে গেছে, তুমি কিছু বলছো না কেন? আমি শুধু হেসে বললাম, যারা নীরব তাদের কথা সময় একদিন বলেই দেয়। কিন্তু ভেতরে একটা অদ্ভুত ভার জমে থাকলো। সেদিন বিকেলে যখন রিয়ান পড়ার অজুহাতে আমার কক্ষে এলো, আমি বললাম, এখন না, অন্যদিন আসো। কিন্তু ও বলল, সবাই যা বলছে আমি জানি, আপনি সেটা বিশ্বাস করেন না। আমি বললাম, বিশ্বাস করার কিছু নেই রিয়ান, কারণ আমি জানি আমার সীমা, আর তোমারও। ও একটু থেমে বলল, ম্যাডাম, আপনি কখনো ভাবেননি আমি যদি অন্য কারো মতো হতাম তাহলে হয়তো এইসব হতো না? আমি বললাম, না রিয়ান, তুমি যেমন আছো ঠিক তেমনটাই থাকো। পৃথিবী যদি তাকিয়ে থাকে তাকিয়ে থাকুক, আমরা আমাদের জায়গা থেকে নড়ব না। কথাগুলো বলার সময় আমি অনুভব করছিলাম বুকের ভেতর কিছু একটা চাপা আওয়াজ, আমার নিজেরই কণ্ঠে কেমন কাঁপন। ওর চোখে তখন এমন একটা অভিব্যক্তি যা বোঝা যায় না, শ্রদ্ধা, ভালোবাসা নাকি কষ্ট আমি জানি না, শুধু জানি এই মুহূর্তগুলো শব্দে বোঝানো যায় না। সেই সন্ধ্যায় আমি জানালার পাশে বসেছিলাম, বাইরে হালকা বৃষ্টি পড়ছিল, আকাশে রোদের সঙ্গে মেঘের লুকোচুরি। রিয়ান চলে গেছে, তবু ঘরে তার উপস্থিতি রয়ে গেছে, বাতাসে ওর কণ্ঠের প্রতিধ্বনি। মনে হচ্ছিল এই সমাজ আমাদের গল্পটাকে যেভাবেই বলুক, আমার নিজের ভেতরে গল্প আমি জানি। আমি শিক্ষক, আমি মানুষ, আমি ভুল করিনি, কিন্তু অনুভব করেছি অনুভব করা হয়তো কোনো অপরাধ নয়। তবু এরই নাম হয়তো নীরব বিকেল, যেখানে বৃষ্টি নেমে আসে কিন্তু কেউ ভিজতে পারে না। সবচেয়ে অদ্ভুত সময়টা শুরু হলো যখন রিয়ান আর কিছু না বলেও সব বুঝিয়ে দিত। ওর চেহারায় এক ধরনের নরম নীরবতা তৈরি হয়েছিল, এমন এক নীরবতা যা কথার থেকেও বেশি উচ্চারিত। আমি ক্লাসে ঢুকলেই ওর চোখে যে মৃদু আলোটা জ্বলে উঠত, সেটাকে আমি বোঝার চেষ্টা করতাম। কখনো কখনো পড়াতে পড়াতে মনে হতো ওর মন অন্য কোথাও। ও তাকিয়ে আছে, কিন্তু কোনো দৃষ্টি চঞ্চল নয়, বরং শান্ত, শ্রদ্ধায় ভরা, যেন কেউ তার নিজের জীবনকে নতুনভাবে গড়তে চায়। আমি বুঝতাম ওর এই ভালোবাসা কোনো চাওয়া নয়, বরং এক ধরনের কৃতজ্ঞতা। হয়তো যেভাবে আমি ওর ভেতরের আলোটা জাগিয়ে তুলেছি, সেই আলোর প্রতিফলনই ওর চোখে জমে আছে। তবু সমাজ ভালোবাসা মানেই চাওয়া বোঝে, তাই আমি চুপ থাকতাম, কারণ আমি জানি নীরবতা অনেক সময় সবচেয়ে বড় উত্তর। একদিন রিয়ান ক্লাস শেষে আমার কাছে এসে বলল, ম্যাডাম, আমি কখনো কোনো সীমা ভাঙতে চাইনি, কিন্তু আপনার কাছ থেকে আমি শুধু জ্ঞান পাইনি, আমি মানুষ হতে শিখেছি। আমি ওর দিকে তাকিয়েছিলাম, কোনো কথা খুঁজে পাইনি, শুধু বলেছিলাম, রিয়ান, তোমার এই উপলব্ধিটাই তোমাকে আলাদা করে তোলে। ও হাসল, বলল, আপনি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। আমি বললাম, শিক্ষক হওয়ার অর্থই তো কারো জীবনে গুরুত্বপূর্ণ হওয়া, কিন্তু মনে রেখো, গুরুত্বপূর্ণ হওয়া মানে কাছে আসা নয়। ও মাথা নেড়ে চলে গেল, আর আমি অনেকক্ষণ বসেছিলাম টেবিলের ওপরে খোলা বইয়ের দিকে তাকিয়ে, যেন পৃষ্ঠাগুলোর মাঝেই লুকিয়ে আছে কোনো অদৃশ্য গল্পের শব্দ। পরে শুনলাম রিয়ান এখন কলেজের অনুষ্ঠানে বক্তৃতা দেয়, সবাই ওর প্রশংসা করে, আর আমি দূর থেকে শুনি ওর নাম। প্রতিবার সেই নাম শোনার সঙ্গে সঙ্গে বুকের ভেতর কেমন উষ্ণ কিছু দোলা দেয়। তবু আমি বুঝি আমার অবস্থান কেমন হওয়া উচিত। একদিন প্রিন্সিপাল বললেন, তোমার ছাত্র রিয়ান এখন কলেজের অন্যতম সেরা বক্তা, তোমারই অবদান। আমি হাসলাম, বললাম, ওর নিজেরই পরিশ্রম, আমি তো শুধু পাশে ছিলাম।
কিন্তু জানি ভেতরে কোথাও রিয়ান আমার মনে জায়গা করে নিয়েছে, যা কোনো নিয়মে বাধা যায় না। আমি এই অনুভবটাকে লুকিয়ে রাখি, কারণ ভালোবাসা সবসময় বলা যায় না। কখনো কখনো ভালোবাসা মানেই কাউকে দূরে থেকে জাগিয়ে রাখা, নিজের ভিতরের আলো দিয়ে ওর পথ দেখানো। সেটাই হয়তো সত্যিকারের শিক্ষকতা। সেই রাতে আমি জানালার পাশে দাঁড়িয়েছিলাম। বাইরে বৃষ্টি পড়ছিল, বাতাসে কুয়াশা জমেছিল। মনে হচ্ছিল সময় থেমে গেছে, অথচ হৃদয়ের ভেতর একটা নরম আলোর স্রোত বইছে। আমি জানি রিয়ান হয়তো এখন পড়ছে, হয়তো ভাবছে আমি খেয়াল করি না। কিন্তু আমি জানি কিছু সম্পর্ক শব্দের বাইরে থেকেও টিকে থাকে, ঠিক যেমন এই বিকেলগুলো প্রতিদিন আসে যায়, তবু কোথাও এক জায়গায় অমর হয়ে থাকে, নীরবে। রিয়ান এখন সবার প্রিয় ছাত্র। তার নাম কলেজ ম্যাগাজিনে, অনুষ্ঠানে, পুরস্কার তালিকায়। আমি যখন ওর সাফল্যের খবর শুনি, তখন মনে হয় যেন নিজের কোনো অংশও একটু উজ্জ্বল হয়ে উঠল। আমি ক্লাসে নতুন ব্যাচ পড়াই, নতুন মুখ দেখি, নতুন প্রশ্ন শুনি। তবু মাঝে মধ্যে একটা দৃষ্টি খুঁজে বেড়াই, যে দৃষ্টিতে একসময় ছিল অগণিত প্রশ্ন, নিঃশব্দ কৃতজ্ঞতা আর অজানা আলো। এক বিকেলে ও হঠাৎ এসে বলল, ম্যাডাম, আপনি আমার জীবনে যা করে দিয়েছেন তা আমি কাউকে বুঝাতে পারবো না। আমি চুপ করেছিলাম, শুধু বলেছিলাম, আমি কিছু করিনি, তুমি নিজেই নিজের আলো খুঁজে পেয়েছ। ও হেসেছিল, কিন্তু সেই হাসির ভেতর আমি একটা ভার অনুভব করেছিলাম। হয়তো কিছু বলা হয়নি, কিছু বলাও উচিত না। আমি জানি না ভালোবাসা শব্দটা ওর মনে কখনো এসেছিল কিনা, কিন্তু শ্রদ্ধা, মুগ্ধতা আর একরাশ নীরব অনুভব আমাদের মাঝখানে নদীর মতো বয়ে চলত, যার স্রোত দেখা যেত না, শোনা যেত শুধু একটানা গুঞ্জন। গুজব এখন আর কেউ বলে না, কারণ সময় পুরনো গল্প মুছে দিয়েছে। কিন্তু আমার নিজের ভেতরে সেই সময়ের ছায়া এখনো রয়ে গেছে। রাতে পড়তে বসলে মাঝে মাঝে মনে হয় কোনো প্রশ্নের উত্তর দিচ্ছি না, বরং কাউকে বোঝাতে চাইছি জীবনের অনেক জবাব কথায় দেওয়া যায় না। একদিন প্রিন্সিপাল বললেন, তুমি ওর জন্য গর্বিত হওয়া উচিত। আমি মৃদু হেসে বললাম, হ্যাঁ, ও আমার এক সময়কার ছাত্র, আজ সে আমার প্রেরণা। কিন্তু ভেতরে জানতাম গর্বের চেয়েও বড় কিছু আছে, সেই অদৃশ্য সংযোগ যা শেখায় কেমন করে দূরত্বের ভেতর থেকেও ভালোবাসা টিকে থাকে। রিয়ান মাঝে মাঝে মেল পাঠায়, জানায় তার নতুন কাজ, নতুন ভাবনা। তার প্রতিটি বাক্যে আমি সেই পুরনো নিষ্পাপ মুগ্ধতাটুকু খুঁজে পাই, যেন ও এখনো সেই ছাত্র যে শিক্ষককে জ্ঞানের বাইরে মানুষ হিসেবেও ভালোবেসেছিল। আমি উত্তর দিই সংক্ষিপ্তভাবে, কিন্তু প্রতিটি শব্দ বেছে নিই, কারণ জানি ভাষা যতই নির্লিপ্ত হোক, অনুভূতি কখনো নিরপেক্ষ থাকে না। একদিনও লিখল, ম্যাডাম, আমি আজ যা হয়েছি আপনার চোখে সেই প্রথম আস্থার কারণেই। আমি দীর্ঘ সময় চুপ থেকে উত্তর দিলাম, জীবনের সবচেয়ে বড় শিক্ষা হলো কৃতজ্ঞ থাকা, আর তুমি সেই শিক্ষা আগেই পেয়ে গেছো। পাঠিয়ে দেওয়ার পর মনে হলো এই কথাটার মধ্যে যেন অনেক বছর আগের বিকেলের সব রং লুকিয়ে আছে। রাত গভীর হলে জানালার বাইরে তাকাই, বৃষ্টি নেই, কিন্তু বাতাসে একটা শীতল নরম গন্ধ ভাসে। মনে হয় কোথাও কেউ আমার জন্য প্রার্থনা করছে। আমি জানি এই সম্পর্কের নাম সমাজ কখনো দেবে না, কিন্তু আমার কাছে এটা এক ধরনের আশ্রয়, যে আশ্রয়ে কোনো ছোঁয়া নেই, আছে শুধু উপলব্ধি। ভালোবাসা কখনো কখনো এতটাই শান্ত হয় যেটা প্রার্থনার মতো লাগে। আমি সেই নীরব প্রার্থনাতেই বেঁচে আছি, যেখানে রিয়ান এখনো আমার ছাত্র, আমার গর্ব, আমার নীরব বিকেলের আলো। বছর কেটে গেছে, কলেজের গেট এখনো একই আছে, শুধু গাছগুলো আরো বড় হয়েছে, বাতাসে পুরনো দিনের গন্ধ মিশে থাকে। আমি এখন অন্য সেকশনের হেড, পড়াই নতুন ব্যাচ, নতুন মুখ। মাঝে মাঝে পুরনো ক্লাসরুমের সামনে দিয়ে যেতে যেতে থেমে যাই। ঠিক তখনই মনে হয় সেই বেঞ্চে হয়তো এখনো কোনো অদৃশ্য দৃষ্টি বসে আছে, যেটা একসময় ছিল আমার দিকে। একদিন প্রশাসনিক সভা শেষে বেরিয়ে দেখলাম একদল প্রাক্তন ছাত্র এসেছে অনুষ্ঠানে অংশ নিতে। হঠাৎ ভিড়ের মধ্যে একটা পরিচিত কণ্ঠ শুনলাম, ম্যাডাম, আপনি চিনতে পারছেন? আমি তাকিয়ে দেখি রিয়ান সামনে দাঁড়িয়ে আছে। বদলে গেছে ও, এখন আরও পরিণত, মুখে আত্মবিশ্বাস, কিন্তু চোখে সেই পুরনো কোমলতা। ও এগিয়ে এসে বলল, আপনি আগের মতোই আছেন। আমি হেসে বললাম, সময় শুধু বছর বাড়ায়, মুখের আলো কমায় না। ও একটু চুপ থেকে বলল, আপনি জানেন, আমি যখনই কোনো বড় সিদ্ধান্ত নিই,
মনে মনে আপনার কথা ভেবেনি, মনে হয় আপনি ঠিক পেছনে আছেন। আমি চোখ নামিয়ে বললাম, আমি তো সবসময়ই আছি রিয়ান, যতক্ষণ তুমি সত্যির পথে আছো ততক্ষণ আমার আশীর্বাদ তোমার সঙ্গে। ও হাসল, কিন্তু সেই হাসির ভেতর আমি এক ফোঁটা আর্দ্রতা দেখলাম, যেন সময়ের অনেক না বলা কথার ভার আজ একটু মুক্তি পেল। তারপরও বলল, ম্যাডাম, মানুষ বলে সম্পর্ক হয় সময়ের মধ্যে। আমি বিশ্বাস করি কিছু সম্পর্ক সময়ের বাইরেও টিকে থাকে। আমি কোনো উত্তর দিলাম না, শুধু তাকিয়ে রইলাম ওর চোখের ভেতর সেই অচেনা আলোর দিকে, যেটা একসময় আমাকেই প্রতিফলিত করত। আশ্চর্য, এই সম্পর্ককে শব্দে বেঁধে বলা যায় না, না ভালোবাসা, না কৃতজ্ঞতা, না কোনো সংজ্ঞা। এটা এক ধরনের প্রার্থনা। আমি জানি ওর জীবনে এখন অন্য অধ্যায় শুরু হবে, কিন্তু আমার জীবনের প্রতিটি বিকেলে এই ছায়াটুকু থেকে যাবে। ও বলল, আমি যাচ্ছি ম্যাডাম, কিন্তু যদি কখনো মনে হয় আমি দূরে চলে গেছি, জানবেন আপনি আছেন আমার প্রতিটি সিদ্ধান্তের ভেতরে। আমি হেসে বললাম, দূরে যাওনি রিয়ান, মানুষ দূরে যায় না যদি সে মনে থাকে। ও কিছু বলতে চাইল, কিন্তু থেমে গেল। আমরা দুজনেই নীরব থাকলাম। তারপর এক মুহূর্তে সময় থেমে গেল, বাতাসে যেন বৃষ্টি আসার গন্ধ। আমি জানি এই দেখা হয়তো শেষ দেখা, কিন্তু বিদায় নয়, কারণ কিছু সম্পর্কের বিদায় হয় না, শুধু তাদের ভাষা পাল্টে যায়। ও চলে গেল। আমি অনেকক্ষণ তাকিয়ে রইলাম তার পেছনে। হালকা বাতাসে ওর গলার আওয়াজটা মিশে গেল সেই পুরনো বিকেলের মতো। তখন মনে হলো, এই নীরব বিকেলগুলোই হয়তো আমার জীবনের সবচেয়ে সত্যি সময়, যেখানে কোনো দাবি নেই, শুধু একটুখানি আলো, একটা শ্রদ্ধা আর এক নরম অনুভব যা শব্দে বলা যায় না। আমি জানি রিয়ান আমার গল্পের এক অধ্যায় নয়, বরং পুরো বইটা নিঃশব্দ প্রার্থনা। আজও যখন বিকেল নামে, জানালার কাঁচে আলোর রেখা এসে পড়ে, মনে হয় হয়তো কোনো দূরের জায়গা থেকে কেউ বলছে, ম্যাডাম, আপনি ছিলেন বলেই আমি মানুষ হতে পেরেছি। তখন আমার চোখে জল আসে, কিন্তু ঠোঁটে একটা শান্ত হাসি ফুটে ওঠে, আর আমি নীরবে বলি, ধন্যবাদ রিয়ান, তুমি প্রমাণ করেছ নীরব ভালোবাসাই সবচেয়ে পবিত্র ভালোবাসা।